আর কারো কোনো কোশ্চেন আছে? মোটামুটি স্যার বুঝছি, দেখা দেখা হয়েছে এবং বুঝছি মোটামুটি 19 মিনিট ভিডিও ছিল তো। আচ্ছা, সব বুঝে ফেলেছেন? মানে মোটামুটি স্যার সব তো আর বুঝতে পারিনি স্যার, মোটামুটি ভালো বুঝছি স্যার, যে একটু পড়াইছে বাকিটা স্যার আরো ভালো করে দেখতে হবে যদি। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে স্যার রেটেড কারেন্ট স্যার, যেটা স্যার আমার মেশিনের গায়ে লেখা থাকে সেটাই তো স্যার। হ্যাঁ, তো মেশিনের গায়ে তো রেটেড কারেন্ট আর লেখা স্যার থাকবে। বেস স্যার কারেন্ট স্যার। ওরে আল্লাহ, বেস কারেন্ট, বেস আপনি যেটা ধরবেন সেটাই হবে বেস। ওটা রেটেডই ধরতে হবে, ব্যাপারটা এরকম না। তো রেটেড ধরলে তখন ওই ফর্মুলাটা আসবে। বুঝতে পেরেছেন? ওই ফর্মুলার কিন্তু কন্ডিশন আছে, ওখানে যে ফর্মুলাটা ডিরাইভ করা আছে ওইটা কিন্তু আপনাকে ওটাকেই রেটেড ধরতে হবে, তাইলে এই ফর্মুলাটা ভ্যালিড হবে। আপনি অন্য আরেকটা ধরে বসে আছেন, তাহলে কিন্তু এই ফর্মুলাটা ডিরাইভেশন হবে না, বা এই সূত্রটা আপনি খাটাতে পারবেন। আপনারা তো পিইউ সিস্টেম পড়েছেন, ওখানে রেটেড ভোল্টেজ, রেটেড হচ্ছে এমভি, এগুলো কিভাবে ধরে? এখানে যে মেশিন গুলো থাকে দেখবেন ওগুলোর মধ্যে যে কোনো একটাকে ধরে নেয়, তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়। আপনি যদি মনে করেন আমি অন্য আরেকটা ধরবো, ধরেন, কোনো অসুবিধা নেই, অ্যান্সার উইল বি দ্য সেম, লাস্টে অ্যান্সার একই হবে, কিন্তু আপনার খাটুনি বেড়ে যাবে, অনেক বড় হয়ে যাবে অঙ্ক আর কি, ম্যাথ। ওই যে আপনার কি বলে, আপনার কার বই পড়েন? স্টিভেনসনের বই তো মনে হয় পড়ার কথা। স্টিভেনসনের বইয়ের প্রবলেম গুলো যদি দেখেন, বা রোহিত মেহতা, ভিকে মেহতা, এদের প্রবলেম যদি দেখেন, তাহলে দেখবেন যে আসলে যে ওইগুলাতে মেশিনের কোনো একটা এমভিএ কে রেটেড এমভিএ ধরছে, বা জেনারেটরের ভোল্টেজ কে রেটেড ভোল্টেজ, মানে সরি বেস ভোল্টেজ, বেস, আমি রেটেড বলে ফেলেছি, বেস ভোল্টেজ বা বেস এমভিএ ধরে ওনারা ক্যালকুলেশনটা করতেছেন। এতে কি হচ্ছে, কিছু কিছু মানে কিছু কিছু জায়গায় অনেক ক্যালকুলেশনটা সহজ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি মনে করেন না যে ওইটাকেই ধরতে হবে, ওটা তা না। আপনি যে কোনো কিছু ধরতে পারেন, আপনি 1 MVA ধরেন, 1 ভোল্ট ধরেন, বেস ধরে করেন, বা 10 ভোল্ট ধরেন, কিন্তু এটা ম্যাথ অনেক বড় হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? কিন্তু এই সূত্রটা ডিরাইভ করতে গেলে অবশ্যই যেটাকে রেটেড ধরতে বলা হয়েছে সেটাকে আপনার রেটেড ধরতে হবে, আদারওয়াইজ এই সূত্রটা ডিরাইভ হবে না। হ্যাঁ, বলুন। ফল্ট কন্ডিশনে ভোল্টেজের ম্যাগনিটিউড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে না, কারণ হচ্ছে আপনি একটাকে শর্ট সার্কিট করে দিলেন, কথার কথা। হ্যাঁ, তাহলে ওটার ভোল্টেজ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তা এটা তো এমনি বোঝা যায় আর কি, 0 হয়ে যায়, ফলে ম্যাগনিটিউড তো চেঞ্জ হয়ে যাবে না। না না, জেনারেটর ভোল্টেজ ওটা কেমনে থাকবে? আপনি জেনারেটর টার্মিনালে যদি, আমরা তো টার্মিনালে ফল্ট করতেছি, আমরা তো লোড দিয়ে ফল্ট করি নাই। আমরা কি লো টার্মিনালে ফল্ট করছি এক্সপেরিমেন্ট গুলোতে? তা কিন্তু করি নাই। আনলোডেড জেনারেটরের টার্মিনালে কিন্তু আমরা ফল্ট, বিষয়টা বুঝতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই তখনও হয়ে যেত। এটার কারণ আমি আপনাকে বলছি, দাঁড়ান একটু স্ক্রিনশট। এটার কারণটা আপনাকে, অ্যাঙ্গেলটা কেন, মানে ম্যাগনিটিউডটা চেঞ্জ হবে এটা তো বুঝতে পেরেছেন নাকি? কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে কেন, এটা হচ্ছে কোশ্চেন এখন, তাই তো? জিরো না হোক, কিন্তু চেঞ্জ তো হয়ে যাবে, এটা তো বুঝার। হ্যাঁ, কেন হবে না? আপনি আনব্যালেন্স করলে তখন তো আর সেম থাকে না। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এই মোটামুটি গোল্লাটা আঁকায়। আচ্ছা, ধরেন কথার কথা, এটা হচ্ছে আপনার একটা জেনারেটর। হ্যাঁ, তো এই জেনারেটরের যেহেতু আমাদের 3টা ফেজ, তাইলে মনে করেন এইখানে একটা স্লট আছে আর এখানে একটা স্লট আছে। হ্যাঁ, তারপর মনে করেন এটা হচ্ছে এ প্রাইম, দুটো টার্মিনাল। এর থেকে 120 ডিগ্রি পরে আরেকটা আছে, সেটা হচ্ছে এটা বি, এবং এখানে আরেকটা আছে, এটা হচ্ছে বি প্রাইম। এর থেকে আবার 120 ডিগ্রি পরে এটা হলো সি, আর এটা হচ্ছে গিয়া সি প্রাইম। এখন আপনি মনে করেন এখানে নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট করেছেন ফিল্ড কারেন্ট দিয়ে দিয়ে ওটাকে আর কি মনে করেন এটাকে রোটেট করাচ্ছেন, কথার কথা এটা নর্থ আর এটা সাউথ। হ্যাঁ, এখন এই যে 3টা ফেজ আছে, এই 3টা ফেজের থেকে যখন আপনার কারেন্টটা আপনার বের হবে, ওয়াই কানেক্টেড যদি আমি ধরি, তখন কি হবে? এই আর্মেচারের কি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না? মানে আপনি তো এটাকে ঘুরাচ্ছেন, এই নর্থ পোল সাউথ পোলকে, এটাকে হচ্ছে আপনার প্রাইম মুভার দিয়ে ঘুরাচ্ছেন, তাই তো? ঘুরানোর ফলে কি হচ্ছে? আমার রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে।
এই প্রত্যেকটা ফেজে। এটা হচ্ছে আমার এ আর এটা এ প্রাইম টার্মিনাল, কারণ আমি তো জানি একটা কয়েলে দুটো টার্মিনাল থাকে, এ আর এ প্রাইম। তা তার 120 ডিগ্রি স্পেস অ্যাঙ্গেল 120 ডিগ্রি পরে এখানে বি আর বি প্রাইম আছে, তো এরও দুইটা টার্মিনাল। আর এরও এই সি সি প্রাইম এরও দুইটা টার্মিনাল। তো এ প্রাইম বি বি প্রাইম সি সি প্রাইম এর মধ্যে তিনটা মাথাকে আমি কমন করলাম, করে ওটাকে আমার হয়ে গেল নিউট্রাল। আর বাকি তিনটা ফেজ আমি বের করলাম, তারপর আমি ব্যালেন্স লোড দিলাম কথার কথা। তাইলে দেখেন, খেয়াল করেন, আমার যখন একে আমি ঘুরাচ্ছি তখন কি এখানে এই প্রত্যেকটা ফেজের যে কয়েল গুলো আছে তার অ্যাক্রসে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে ভোল্টেজ ইনডিউস, হ্যাঁ। এবং আমি যখন লোডে সাপ্লাই দিয়েছি তখন কিন্তু কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে। এন্ড কারেন্ট যখন যাওয়া শুরু হবে তখন কিন্তু এদের কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই যে এ ফেজের বিবি প্রাইম সিসি প্রাইম প্রত্যেকেরই কিন্তু আর্মেচার কারেন্ট দেওয়ার ফলে কিন্তু আর্মেচার একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে হবে। এবং আমরা লেন্সের সূত্র থেকে কি জানি যে কোনো মানে ইনডিউসড ইএমএফ এর বেলায় এই ইনডিউসড ইএমএফ এর ডিরেকশনটা এমন হবে যে এটা যে কারণে সৃষ্টি হয়েছে সেই কারণকে বাধা দেবে। এখন এটা কি কারণে সৃষ্টি হয়েছে? এই রোটরটা রোটেট করতেছিল সেই কারণে, তাই না? ফলে এই এই যে আর্মেচার ম্যাগনেটিক ফিল্ডটা করবে কি, এই রোটরটাকে চেপে ধরবে। এই যে ঘুরতেছিল আগে এভাবে করে, ওটাকে ঘুরতে দিতে চাইবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? এখন যখন আপনার লোড আনব্যালেন্সড হয়ে যাবে তখন কি হবে দেখেন, এ প্রাইম এই ফেজে এই ফিল্ড কারেন্টের জন্য যে পরিমাণ বাধা পাবে এর গলাটাতে চাপ পড়বে, বি বি প্রাইমে গেলে কিন্তু ওই পরিমাণ চাপ পড়বে না, সি সি প্রাইমে গেলে আরেক রকম চাপ পড়বে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ফলে এই নর্থ পোলটা এখান থেকে যতটুক টাইম পরে এখানে আসার কথা ছিল তার ঠিক একই টাইম পরে তাকে এখানে আসতে হবে, ঠিক একই টাইম পরে কিন্তু তাকে এখানে আসতে হবে। কিন্তু যখন আপনি লোড আনব্যালেন্স করে দিয়েছেন তখন এ প্রাইম যেভাবে ওকে বাধা দেয়, এই বি বি প্রাইম উভয় বাধা দিতে পারে না, সি সি প্রাইম আরেকভাবে বাধা দেয়। ফলে কিন্তু স্পেস অ্যাঙ্গেলটা স্পেসে 120 ডিগ্রি হইলেও ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল তখন কিন্তু আর 120 ওভাবে করে থাকতে পারবে না। ফলে আপনার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে কারণ, বুঝতে পেরেছেন? আর কোন একটা ফেজকে যদি আপনি শর্ট সার্কিট করে দেন, ওর মাঝখানে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাহলে আপনি তো নিচ্ছেন এই টার্মিনাল থেকে, এটা আর এটাকে শর্ট করে দিন। তা আমরা তো এটা ওয়ান ওয়ানে পড়েছি যে এটা আর এটা যদি একটা টার্মিনাল হয়, এটাকে যদি আমি এ বলি আর এটাকে ধরেন আমি কথার কথা বি বলি, যদি আমি এই দুটাকে শর্ট করে দিই তাহলে এ আর বি এর মাঝখানে তো কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকে না। ফলে এই দুটো সেম হয়ে যাবে। ফলে আমার এখানে তো আমি কোনো ভোল্টেজ পাবো না, জিরো ভোল্টেজ পাবো। এটা তো এমনি বোঝা যায় আর কি। হ্যাঁ, ওই যে কমে কমে আসে বলতে ওই যে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, অ্যাঙ্গেলও চেঞ্জ হবে, ম্যাগনিটিউডও তো তখন চেঞ্জ হয়ে যাবে। আপনার চৌম্বক ফ্লাক্স তখন আপনার ওই নর্থ পোল সাউথ পোল তো একই স্পিডে ঘুরতে পারতেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? মনে করেন তিনজন একই রকম বাধা পায়, তখন আপনি বুঝে গেছেন যে আমি যেখানে যাব একই বাধা পাবো, আমি ওই অনুযায়ী টাইম মুভারের স্টিম দিয়ে একই ভাবে ঘোরাতে থাকি। কিন্তু যখন কোথাও বেশি বাধা, কখন কোথাও কম বাধা, কারণ আপনি তো আটকে যাচ্ছেন, তো আটকে গেলে তখন তো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওই জায়গাটা। বিষয়টা বুঝতে পেরেছেন? 1 সেকেন্ডে চৌম্বক ফ্লাক্সের যতটুকু পরিবর্তন হয়ে যাওয়ার কথা, তো আপনার ওইখানে কারেন্টের হেরফের হয়ে যাওয়ার কারণে ওই বাধাটা চেঞ্জ হয়ে যাবে। ফলে আপনার রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স আর ওই রকম হইতে পারবে না, ফলে ভোল্টেজ কমে যাবে। এটা হচ্ছে 2 সেমিস্টারে ওই জেনারেটর 2 তো, হ্যাঁ 2 স্যার তে আপনি তাহলে স্যার ইয়াতে আনসিমেট্রিক্যাল স্যার বলছিলেন যে স্যার নিজেদের ভিতর আনসিমেট্রিক্যাল হলেও নিজেদের ভিতর মানে 120 ডিগ্রি ফেজ শিফটটা বজায় রাখে নিজেরা। এটা মানে আগের ভিডিওতে বলা হয়েছিল। কোন জায়গায় আগের ভিডিওতে এটা বলা হয়েছে? এক্সপেরিমেন্ট 3 স্যার। এক্সপেরিমেন্ট 3 এর কথাই বলছি, এটা কোথায় বলা হয়েছে? 120 ডিগ্রি কিভাবে বজায় রাখে আনসিমেট্রিক্যাল ফল্ট হলে? আনসিমেট্রিক্যাল একবার দেখতে এটা দেখেন, ওটাতে এটা বলা নাই। আনসিমেট্রিক্যাল হইলে কি আর 120 হয়? হয় না না। মানে নিজেদের ভিতর মানে ইন্টারনালি মানে 120 হ্যাঁ, ডিগ্রি। নিজেদের মধ্যে তো থাকবে, ওই জন্য তো ওরা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স আমি গুলো নিজেদের এই বলছি যে নিজেদের মধ্যে পজিটিভ 120। সিকোয়েন্স গুলো নিজেদের মধ্যে 120 থাকবে, হ্যাঁ নেগেটিভ সিকোয়েন্স গুলো নিজেদের মধ্যে 120 হ্যাঁ থাকবে। জি স্যার এটা কথা হ্যাঁ বলছিলাম স্যার। হ্যাঁ, এটা তো থাকবে অবশ্যই। তো এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। তাদেরকে এমন জি ভাবে স্যার। মানে কি বলবো, জিনিসটাকে ভাগ করা যায়, নিজেরা তারা ব্যালেন্স থাকে থিওরিটিক্যাল। এটা তো চোখে দেখা যায় না, হাতে স্পর্শ করে বোঝা যায় না সক্ষেও। এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, আনব্যালেন্স সিস্টেমকে বা আনব্যালেন্স পলিফেজ সিস্টেমকে অ্যানালাইসিস করা। আচ্ছা ইমন, আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই হলো ব্যাপার। আমি যতটুকু জানি আপনাকে বললাম, ঠিক আছে? ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আসুন।
স্যার যে শর্ট সার্কিট টেস্ট যে করছি স্যার আমরা, ওই শর্ট সার্কিট করলে তো মানে নর্মালি জেনারেটরে কয়েক পুড়ে যাওয়ার কথা, কিন্তু যখন আমরা মানে রেটেড ফিল্ড কারেন্ট দেয় ওটা পুড়ে না কেন? এই জেনারেটরটা পুড়বে কেন? ওর নিজের কয়েলের রেজিস্ট্যান্স আছে না। শর্ট সার্কিট করলে জেনারেটর হ্যাঁ, আপনি যেটা বলছেন যে কারেন্ট অনেক বেড়ে গেলে তো কয়েল টয়েল পুড়ে যাওয়ার কথা, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওটা তো মানে ওর কয়েলের নিজস্ব তো রেজিস্ট্যান্স আছে। যেমন ওই যে আমরা কি করেছিলাম আপনার ওই এই দাঁড়ান কি বলে ডট কনভেনশন করেছিলাম না ট্রান্সফরমারের, মনে আছে? জি স্যার। হ্যাঁ, তখন কি করেছিলাম, ডিসি সাপ্লাই দিছিলাম না ট্রান্সফরমারকে। হ্যাঁ, তো ডিসি সাপ্লাই দিলে কি ডিসি তে তো ইন্ডাক্টর শর্ট সার্কিটের মতো আচরণ করে, তাহলে তো ওটা শর্ট হয়ে কয়েল পুড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, কারণ ওর কয়েলের ইন্টারনাল তো কিছু রেজিস্ট্যান্স থাকে। বিষয়টা বুঝতে পেরেছেন? ফলে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট সে সহ্য করতে পারে, কারণ তার তো ক্রস সেকশনের ব্যাপার আছে। হ্যাঁ, একটা চিকন পাইপের মধ্যে দিয়ে আপনি ইচ্ছা মতো প্রেসার দিয়ে যদি পানি ফ্লো করাতে চান তাহলে তো হবে না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে ওর যে রেটেড কারেন্ট তার উপরে যখন যাবেন তখন ওই ক্রস সেকশন আর ওইটা নিতে পারবে, তখন আই স্কয়ার আর লস অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে যে হিট জেনারেশন হবে ওইটা ডিসিপেট করতে না পারার কারণে ও গলে নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই রেটেড কারেন্টের আগ পর্যন্ত আপনার ওর কিছু হবে না, কারণ ওর কয়েলের নিজের একটা রেজিস্ট্যান্স আছে, সেটা যতটুকুই হোক না কেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, হুম 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 হুম। আচ্ছা দাঁড়ান, এটা আমাকে একটু দেখে বল, এটা আপনাকে আমি দেখে একদিন জানাবো, ঠিক আছে? যে আর প্লাস এর যে ব্যাপারটা বা ম্যাগনিটিউডের ব্যাপারটা, এটা আমি আসলে খেয়াল করি নাই। ঠিক আছে, আর কোনো কিছু বলার থাকলে বলেন। এই আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আর কারো কোশ্চেন থাকলে বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই, শুনতেছি। যখন ওই যে মানে ইয়ার ক্ষেত্রে শর্ট সার্কিটের ক্ষেত্রে আমার হচ্ছে লিনিয়ার একটা কার্ভ পাইছিলাম আমরা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ওইটা স্যার ওই যে স্যাচুরেশন হলো না, তার কারণটা আপনি স্যার বলছিলেন স্যার, ওইটা যদি একটু ক্লিয়ার ভাবে বলতেন স্যার। হ্যাঁ ওটাকে বলা হচ্ছে আর্মেচার রিয়াকশন। আর্মেচার রিয়াকশন এটা আপনার টুতে তো আচ্ছা হয়তো ভুলে গেছেন, কোনো ব্যাপার না। এখন আর্মেচার রিয়াকশনটা আমি আপনাকে সংক্ষেপে বলছি এখন, ঠিক আছে? কারণ এটা আমরা পরের এক্সপেরিমেন্টে আবার আলোচনা করব, ঠিক আছে? বিষয়টা বুঝতে পেরেছেন? তখন এটা আমি আপনাকে আরো ভালো মতো অ্যান্সার, মানে তখন ওটা আরো ভালো মতো বুঝতে পারবেন। আপাতত সংক্ষেপে আলোচনা করি। আমাদের যে ফিল্ড ফ্লাক্স মানে তো বুঝতেছেন, মানে যেটা আমরা ওই যে নর্থ পোল সাউথ পোল দিছি না, নর্থ পোল সাউথ পোল দিয়েছি তো জেনারেটরে, জি স্যার। রোটরে দিয়ে একটা কি ডিসি ফিল্ড তৈরি করছে নাকি? ওই ফিল্ড ফ্লাক্স যে বরাবর থাকে তার 90 ডিগ্রি পরে থাকে হচ্ছে ইনডিউস ইএমএফ। যদি এটা না বুঝে থাকেন তো এই কথাটা পরের এক্সপেরিমেন্টে বুঝে যাবেন না। তো এখন আমি একটু স্ক্রিন শেয়ার দিই, দেখেন এটা হচ্ছে আপনার ফিল্ড ফ্লাক্স, কথার কথা ফাই এফ, এটাকে আমি বলবো। এই ফিল্ড ফ্লাক্স মনে করেন কোনো এক মুহূর্তে এই বরাবর আছে, তাহলে আমাদের যে ভোল্টেজটা ইনডিউসড হবে, ইনডিউস ইএমএফ, এই ইএমএফটা থাকবে হচ্ছে তার 90 ডিগ্রি ল্যাগিং এই বরাবর, এটাকে আমরা বলছি ইএফ, ইনডিউস ইএমএফ এর যে ফেজার সেটা এই বরাবর থাকে, ঠিক আছে? এখন আমাদের যে লোডটা তিন রকম হতে পারে, একটা কি পিওরলি ইন্ডাকটিভ, পিওরলি ক্যাপাসিটিভ, পিওরলি রেজিস্টিভ, তাই তো এরকম হতে পারে। আর ধরেন যে ইন্ডাকটিভ সেটা পিওরলি ইন্ডাকটিভ না হয়, তার সাথে কিছু রেজিস্টিভ অংশ মিক্স থাকলো কথা। হ্যাঁ, তা আমাদের যদি লোডটা ইন্ডাকটিভ লোড হয় তাহলে ইন্ডাকটিভ লোডে কি হয়, ভোল্টেজটা লিডিং এ থাকে, কারেন্টটা ল্যাগিং এ থাকে, তাই না? কতটা ল্যাগিং এ থাকবে ডিপেন্ড করতেছে তার ইন্ডাকটেন্সটা কত তার উপর। যদি একদম পিওরলি ইন্ডাকটিভ হয় তাহলে কারেন্টটা একদম এই বরাবর থাকবে, আর না হলে একটু এরকম এরকম জায়গায় থাকবে। আমি ধরলাম যে এটা হচ্ছে তার মনে করেন যে কারেন্ট, কথার কথা এটা হচ্ছে আমার আই কারেন্ট, ঠিক আছে? এখন এই কারেন্টটাকে আমরা দুইটা ম্যাগনিটিউড এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন এই যে কারেন্টটা যেহেতু ইন্ডাকটিভ লোড অর্থাৎ কারেন্ট ল্যাগিং আছে, একে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। তার মধ্যে একটা কম্পোনেন্ট এই বরাবর আর আরেকটা কম্পোনেন্ট হচ্ছে এই বরাবর, ঠিক আছে?
এই কম্পোনেন্টটা কারেন্টের, যেটা কিনা আই সাইন থিটা, এটাকে আমরা বলতে পারি আই সাইন থিটা। এই আই সাইন থিটা কম্পোনেন্টটা, এই কারেন্টের এই কম্পোনেন্টটা, মানে এটা কিন্তু আর্মেচারের কারেন্ট, এটা কিন্তু বুঝতে হবে। এই সাইন থিটা দেখেন, এই ফিল্ড ফ্লাক্সের কিন্তু উল্টো দিকে পড়ে যাচ্ছে, এই কম্পোনেন্টটা যাচ্ছে না। এই উল্টো দিকে পড়ে যাওয়ার কারণে এ কিন্তু ফিল্ড ফ্লাক্সকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে। বিষয়টা বুঝতে পারছেন? কারণ বিয়োগ হয়ে যাচ্ছে ভেক্টর আপনি সাম যদি করেন। আর এইখানে যেটা আই কস থিটা আছে, এ কিন্তু কিছু করবে না, যোগও করবে না, বিয়োগও করবে না, কারণ এই একই দিকে না, বিপরীত দিকেও না। ফলে এইটাকে বলা হয় হচ্ছে ডিম্যাগনেটাইজেশন কম্পোনেন্ট, আর এটাকে বলে ক্রস ম্যাগনেটাইজেশন কম্পোনেন্ট। বুঝতে পারছেন? তো এটা করবে কি, ফিল্ড ফ্লাক্সকে ডিম্যাগনেটাইজ করে ফেলতে চাই, ফলে কিন্তু ইয়েটাকে কমাই দিবে। ফলে দেখেন, আপনি খেয়াল করেন, যদি আপনার এই ফিল্ড ফ্লাক্সটা কমে যায়, তখন কিন্তু ইনডিউসড ইএমএফটা আপনার ফল করবে। এই জন্য জেনারেটরে যদি আপনি বেশি করে ইন্ডাকটিভ লোড চাপান, তাহলে জেনারেটরের টার্মিনালের ভোল্টেজটা কমে যায়। বিষয়টা বুঝতে পেরেছেন? এটা তো শুনেছেন নাকি? জি স্যার। ইন্ডাকটিভ লোড অনেক বেশি দিয়ে দেওয়া হয়ে গেছে, ভোল্টেজ কমে যাচ্ছে, এটা তো জানার কথা। ট্রান্সফরমারের ক্ষেত্রেও কিন্তু তাই, ট্রান্সফরমারের যে লোড আছে ওখানে বেশি করে ইন্ডাকটিভ লোড যদি দেন, তাহলে গেছেন ট্রান্সফরমারের কিন্তু ভোল্টেজ কিন্তু কমে যাবে, টার্মিনাল ভোল্টেজ। আচ্ছা, এখন আমাদের লোড যদি ইন্ডাকটিভ না হয়, তাহলে কি না হয় ক্যাপাসিটিভ হয়, তাহলে কি হবে? ক্যাপাসিটিভ হলে আমরা জানি ক্যাপাসিটরে কি হয়, কারেন্টটা কি লিডিং এ থাকে কারেন্টের থেকে, তখন কিন্তু আমার কারেন্টটা এদিকে হবে। খেয়াল করো এদিকে, তাহলে আমার এটা হচ্ছে থিটা সেক্ষেত্রে, তাহলে আমার যে এবার যে আই সাইন থিটা, সেটা কিন্তু এ বরাবর হচ্ছে, মানে এর দিকে হচ্ছে। ফলে এবার কেন দুজন যোগ হবে, ফলে কিন্তু আই এফটা বেড়ে যাওয়ার চেষ্টা করবে। ফলে এইবার আমাদের কিন্তু এই কম্পোনেন্টটা, যেটা কিনা আই সাইন থিটা, এটা কিন্তু ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, আর আরেকটা আই কস থিটা, এটা অলওয়েজ ক্রস ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। তো ফলে এ কিন্তু আরো বেশি করে ম্যাগনেটাইজ করার চেষ্টা করবে জিনিসটাকে, ফলে এর কিন্তু ইনডিউসড ইএমএফ বেড়ে যাবে, মানে ওই টার্মিনাল ভোল্টেজ কিন্তু বেড়ে যাবে যদি আপনি ক্যাপাসিটিভ লোড কানেক্ট করেন। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তো আমাদের যে মেশিনটা, এখানে আমরা ওকে শর্ট সার্কিট করে ফেলি, তাই না? আর শর্ট সার্কিট করলে আমরা কাকে শর্ট সার্কিট করে ফেলছি? আর্মেচারের কয়েলকে। এখন আর্মেচারের কয়েলটা কি হাইলি ইন্ডাকটিভ অনেক, তাই না? পুরোটাই দেখা যাচ্ছে যে এরকম 3টা কয়েল আছে, সবগুলো তো শুধু কয়েল কয়েল আর কয়েল। এখন যদি যখন আপনি একে করে দিয়েছেন শর্ট, এখন এদের রেজিস্ট্যান্স তো খুবই নেগলিজেবল, এদের ইন্ডাকটেন্সটা অনেক বেশি, কারণ আপনি বাইরে থেকে কোনো রেজিস্ট্যান্স দেন না, একদম ধরেন কত শর্ট করে দিন। হ্যাঁ, এদিকে ওয়াই আছে, এটা ধরেন আরেকটা আছে, এখানে আরেকটা কয়েল। তখন কি হবে? যেহেতু এরা হাইলি ইন্ডাকটিভ, তখন এদের যে কারেন্টটা হবে, এই কারেন্টটা হবে ল্যাগিং কারেন্ট। এই ল্যাগিং কারেন্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে এটা একদম পিওরলি একেবারে 90 বরাবর না হয়ে একটু এদিকে থাকলো, সেক্ষেত্রে কিন্তু আপনার এই আইএফটাকে কিন্তু এরা ক্রস ম্যাগনেটাইজিং ইফেক্ট অনেক বেশি চলে যাবে। এই জিনিসটাকে বলা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন। এই কারণে কিন্তু আপনার ওই আইএসসি শর্ট সার্কিট কারেন্ট, এটা কিন্তু আপনার কি বলবো আর কি, ফ্ল্যাট হয়ে যাবে না, এটা কিন্তু স্ট্রেট লাইন হবে আর কি। এটা বিষয়টা বুঝতে পেরেছেন? কারণ তখন এ ডিম্যাগনেটাইজ করে ফেলবে, এই কারেন্টের কম্পোনেন্টটা জিনিসটাকে ডিম্যাগনেটাইজ করে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন। এটা আপনারা একটু ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন, মানে ভালো মতো আর একটু দেখতে পাবেন। তো পরের এক্সপেরিমেন্টে এটা আমাদের আছে, তো তখন এটা আবার আলোচনা করা হবে, ঠিক আছে? তো আইএসসি কারেন্ট এই কারণে, যেহেতু আমি শর্ট করে দিচ্ছি কয়েল গুলাকে, ফলে ইন্ডাকটিভ নেচার অনেক বেশি, কারেন্টটা হবে ল্যাগিং কারেন্ট। এই ল্যাগিং কারেন্টটা আমার জিনিসটাকে ডিম্যাগনেটাইজ করে ফেলবে, এই হচ্ছে ঘটনা। আপনি যতই ভোল্টেজ বাড়ান, কারেন্ট ওভার করে বেড়ে যায়, ডিম্যাগনেটাইজিং ইফেক্ট চলে এসে ওকে স্যাচুরেশনে পৌঁছাতে দেবে না আইসি। এই হচ্ছে কারণ। বুঝা গেছে? নেক্সট, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? নেক্সট। আমার কথা শোনা যাচ্ছে না? এই ইমন শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আর কারো কি কোনো কোশ্চেন নেই আপনাদের? আমি সেটা জানতে চাচ্ছি। স্যার প্রজেক্ট রিপোর্টটা স্যার বলছেন স্যার, এটা কি কোন উইকে দিতে হবে স্যার প্রজেক্ট রিপোর্টটা? আর স্যার কিভাবে ভিডিও দেখলে হবে নাকি স্যার প্রজেক্ট রিপোর্ট? হ্যাঁ, প্রজেক্ট রিপোর্ট তো আপনাদের ওই যে কনফারেন্স পেপার বা একটা জার্নালের উপর আপনাদের কাজ করতে হবে, ওইটা দিয়ে। তো এখন সিলেক্ট করবেন কিভাবে সেটা আপনারা জানেন, গ্রুপ মেম্বাররা নিজেরা বসে ঠিক করতে হবে।
কোন স্যার এটা কি টপিকের স্যার পাওয়ার রিলেটেডই হতে হবে নাকি স্যার যে কোনো টপিকস এর উপর হলে হবে? আপনি পাওয়ার সিস্টেম ল্যাব করতেছেন, এখন আপনি যদি আরডুইনো প্রজেক্ট নিয়ে আসেন, মাইক্রো কন্ট্রোলার বেসড সিস্টেম ডিজাইন, তো হবে না। পিএলসি হইতে পারে পাওয়ার সিস্টেমের উপর, কিন্তু পাওয়ার সিস্টেম রিলেটেড হইতে হবে, বুঝছেন? এই হচ্ছে ডিএলডি প্রজেক্ট স্যার হলে হবে। কোন উইকে স্যার? স্যার এটা কি লাস্ট উইকের আগের উইক দিতে হবে? স্যার এই আমাদের তো আজকে কয় নম্বর এক্সপেরিমেন্ট হলো? 4 নম্বর না? স্যার 4 জি স্যার। 4। হ্যাঁ, আর এক সপ্তাহ হবে 5 নম্বর, তারপর হবে ভাইবা, তারপরই ওটা। জি স্যার 2 উইক। জি স্যার। এই হচ্ছে ব্যাপার। তো আপনারা কনফারেন্স পেপার সিলেক্ট করতে পারেন। কনফারেন্স পেপার গুলো ছোট হয় সাইজে এবং ওখানে খুবই লিমিটেড কাজ করা থাকে। তো কনফারেন্স পেপারটা বোঝা সহজ, বুঝতে পেরেছেন? কিন্তু জার্নাল নিয়ে যদি কাজ করেন, এখন সেক্ষেত্রে আপনাদের মানে জার্নাল আসলে অনেক ডিটেল। একটা জার্নাল স্টাডি করে আসলে ওইটা ভালো মতো বোঝাটা একটু ডিফিকাল্ট। মানে আমিও নিরুৎসাহিত করছি না, আপনারা যদি পারেন তো আলহামদুলিল্লাহ ভালোই। আর যদি আপনাদের কাছে কষ্ট মনে হয় তাহলে কনফারেন্স পেপার নিয়ে কাজ করুন, কারণ কনফারেন্স পেপারে পার্টিকুলার কোনো একটা এরিয়া কোনো একটা কাজ নিয়ে আসলে কাজ করা এবং সাবমিট করা। ফলে দেখা যাচ্ছে যে কনফারেন্স পেপারটা স্টাডি করা সহজ এবং কনফারেন্স পেপারের টপিক গুলো থাকে খুবই লিমিটেড। বিষয়টা বোঝা গেছেন? তো আপনারা তো গ্রুপ মেম্বার অনুযায়ী মিলে কাজ করবেন। তো আসলে আপনারা যদি এভাবে ভাগ করে নেন যে একটা পেপার সিলেক্ট করলেন যে এটা নিয়ে আমরা রিপোর্ট করব, তো ওইটাতে কি কি কাজ হয়েছে এটাতে ধরেন দেখলেন যে 4-5 রকম আছে, এটা ভাগ করে নিলেন যে তুই এটা বোঝার চেষ্টা কর, তুই এটা বোঝার চেষ্টা কর, আমি এটা বুঝি। হ্যাঁ, এরকম করে যদি ভাগ করে নেন তাহলে আমার মনে হয় যে আপনাদের কাজটা আসলে ব্যাপারটা হচ্ছে কি টিম ওয়ার্ক জিনিসটা না একটু অন্যরকম। এটা টিমের মেম্বারদের আসলে সচেতনতার ব্যাপার আছে। আবার গ্রুপ লিডার আপনাদের তো ওরকম এখানে তো তেমনি গ্রুপ, এখানে তো লিডার বলতে আসলে কিছু নেই। তবে এখানে লিডিং ক্যাপাবিলিটির একটা মানে কি বলবো প্রয়োগ বা এটা আপনারা শিখতে পারেন এখান থেকে। তো যাই হোক, যে যত সুন্দরভাবে গ্রুপের মধ্যে কাজটা শিখবেন তার জন্য ততই ভালো। আর কেউ যদি মনে করেন যে না আমি কিছু পারি না, আমি বুঝি টুঝি না, আমি করতে পারবো না, আর কেউ যদি মনে করেন থাক ওদের দিয়ে কি হবে, আমি সব করি, আমি সব শিখে ফেলবো, দুটোই হচ্ছে মানে ভুল আর কি। কারণ এটা টিম ওয়ার্কের মতো এটাকে বিবেচনা করা উচিত। হ্যাঁ, কেউ একটু কম কেউ একটু বেশি পারতে পারে, এটা আপনি হেল্প করতে পারেন, কিন্তু আমি কিছু করবো না আরেকজনের ঘাড়ের উপর দিয়ে পার হবো, এই সকল টেন্ডেন্সিটা খুবই ভালো। আর সবাই বুঝার পরে নিজেদের মধ্যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে, ডিসকাস করতে হবে। কারণ আপনারা ভালো কোনো ফিল্ডে, সেটা যে ফিল্ডই হোক না কেন, ডিসকাস না করে বা সবাই মিলে জিনিসটা মানে কি বলবো আলোচনার মাধ্যমে অনেক প্রবলেম আসলে সলভ করতে হবে লাইফ। এটা এটা যদি আপনি না করেন তাহলে আসলে সমস্যা হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো আপনারা ফার্স্ট পেপার সিলেক্ট করেন কোনটার উপর কাজ করবেন, সেই অনুযায়ী শুরু করে দেন। এভাবে বসে থাকে তো লাভ নেই, ওখানে তো জি সবই স্যার। লেখা। ইয়েস স্যার। বা এতদিন শুরু করা উচিত ছিল, আমি তো বলছিলাম যে অ্যাটলিস্ট পেপারও যদি সিলেক্ট করে রাখতেন যে কোনটার উপর কাজ করবো সেটা। তবে অবশ্যই আপনার কনফারেন্স হলেও আইটিপলি কনফারেন্স ইয়ে করবেন, আবার বা জার্নাল করতে চাইলে ভালো যেগুলো জার্নাল সেগুলোতে করবেন। কিন্তু আবার ওই জগা মগা জার্নাল নিয়ে আসেন না, তাহলে আবার সমস্যা। জার্নাল কি কি হয়, ভালো জার্নাল কোনগুলা বা ভালো কনফারেন্স, এগুলো আপনারা সার্চ দিয়ে নেবেন। ঠিক আছে, এক্সপেরিমেন্ট রিলেটেড আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর আমাদের ফার্স্ট ভাইবার মার্কসটা দেওয়া হবে না? ফার্স্ট ভাইবার এটা স্যার বলতে পারবেন, এটা আমি আসলে বলতে পারবো না। ফার্স্ট ভাইবার মার্কস আচ্ছা, আমি স্যারের সাথে ডিসকাস করে আপনাকে জানাবো, ঠিক আছে? ফার্স্ট ভাইবার মার্কস কি আপনারা দেখতে চান? জি স্যার। জি স্যার। আচ্ছা, মানে পরের ভাইবারটা কেমন করবেন সেটা? জি স্যার, মোটিভেশন পাবো স্যার একটু। হ্যাঁ, কিন্তু খারাপ হইলো ধরেন, তখন তো আপনি ডিমোটিভেটেড, না ডিম্যাগনেটাইজিং স্যার, হয়ে তখন যাবেন। আরো বেশি মোটিভেশন নিয়ে সামনেরটার জন্য পড়বো। আচ্ছা, এই তো বস পাওয়া গেছে, এটাই হচ্ছে আসল সলিড ছেলে। ঠিক আছে, না এটা আসলে হওয়া উচিত যে আসলে কোন একটা কিছুতে খারাপ করলে ওটা নিয়ে আসলে মন খারাপ করাটা আসলে ঠিক না, বরঞ্চ ওইটাকে ওভারকাম করে সামনের গুলো আরো ভালো করাটা উচিত আর এখান থেকে শিখা উচিত। তো এটা আমি স্যারের পারমিশন ছাড়া তো আসলে বলতে পারছি না, তো স্যারের সাথে আমি ডিসকাস করে, ঠিক আছে? ওকে স্যার।
ওকে, তাহলে আপনাদের আর কোনো কোশ্চেন মনে হয় নাই, মনে হচ্ছে। তো আমি কিছু জিনিস তাহলে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 4। এক্সপেরিমেন্ট 4 এ আমাদের যে সেটআপটা ছিল, এক্সপেরিমেন্টাল সেটআপ, এখানে দেখেন, এই যে দেখেন এখানে এটা ছিল আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, কারণ এটা আমাদের ছিল প্রাইম মুভার, তাই তো? এই প্রাইম মুভারের এই যে রোটরটা, এটা দেখতে পাচ্ছেন রোটর? হ্যাঁ, এই রোটরটা হচ্ছে আপনার এই দুটো টার্মিনাল কিন্তু এভাবে করে শর্ট সার্কিট করা। তো এটা আমার কোশ্চেন হলো, এটা যদি আমি শর্ট না করতাম, এটাকে যদি ওপেন রাখতাম, তাহলে কি হইতো? কেস নাম্বার 1। কেস নাম্বার 2 হচ্ছে একটাকে শর্ট করলাম আর একটাকে ওপেন রাখলাম, তাইলে কি হইতো? কোশ্চেন কেস নাম্বার 2। এখন প্রথমে বলবেন হচ্ছে 187, আপনি বলবেন 1701051 187। কোশ্চেনটা তো বুঝতে পেরেছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোশ্চেনটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আমি আমি আমি- আমি বলছি যে আমাদের যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের যে রোটরটা ছিল, এটার এই যে এভাবে করে দুটাকে আমরা শর্ট করে দিয়েছিলাম। তো আমার কোশ্চেন হলো, এটাকে যদি আমি শর্ট না করে ওপেন রাখতাম, তাহলে কি হতো? এটা হচ্ছে কোশ্চেন 1। কোশ্চেন 2 হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে শর্ট করবো আর একটাকে ওপেন রাখবো, তাইলে কি হতো বলেন? স্যার, যদি যে কোনো একটাকে বাদ রেখে বাকি দুইটাকে শর্ট করা হয় তাহলে এটা আনব্যালেন্সড হয়ে যাবে। আচ্ছা, আর যদি পুরোটাকে ওপেন রাখি তাহলে? তাহলে স্যার রোটরটা দিয়ে কারেন্ট পাস হবে না। তো তাইলে সমস্যাটা কি? তাহলে স্যার রোটরটা স্টেটরকে ফলো করে ঘুরবে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো হয়েছে, আপনার অ্যান্সার ঠিক আছে। তো আমি প্রথমটার ক্ষেত্রে বলি, যে কোনো একটাকে আপনি শর্ট করলেন আর একটাকে ওপেন রাখলেন, তাহলে আনব্যালেন্স হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে ঘুরবে নাকি ঘুরবে না, এটা বল। 187 জি স্যার। মানে একটাকে যদি শর্ট করি আর আরেকটাকে ওপেন রাখি, তাহলে ঘুরবে নাকি ঘুরবে না? আনব্যালেন্স হয়ে যাবে, এটা ঠিক। ঘুরবে নাকি ঘুরবে? আনব্যালেন্সড থাকবে। আনব্যালেন্স তো হবে, এটা তো বুঝলাম। আমার কোশ্চেন হচ্ছে রোটেশন হবে নাকি হবে না? স্যার রোটেশন হবে। শিওর আপনি? শিওর না? 192 আপনি বলেন, রোটেশন হবে নাকি হবে না? ওয়ান 1701051 192 রোটেশন হবে নাকি হবে না? আচ্ছা, 192 অ্যাবসেন্ট। 197 192 স্যার। হ্যাঁ, বলছি রোটেশন হবে নাকি হবে না? একটাকে যদি শর্ট করি। স্যার রোটেশন হবে স্যার। শিওর আপনি? জি স্যার, 50-50। আচ্ছা, 50-50 মানে হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, 198 আপনি বলুন। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, যেহেতু স্যার এই ক্ষেত্রে স্যার আমার যেটা মনে হয় স্যার, সেটা হচ্ছে মানে রোটেশন হবে, কিন্তু সেটা স্যার সিনক্রোনাস স্পিড আর থাকবে না, তখন হয়তো ইন্ডাকশন মোটরে তো এমনিতে সিনক্রোনাস স্পিড থাকে না। এটাকে আপনি পুরোটা শর্ট করেন আর যাই করেন, ইন্ডাকশন তো এটা এখানে তো লেখা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, তো ওটার আবার সিনক্রোনাসের কথা আসছে। না স্যার, আনব্যালেন্স হলে তো ঘুরবেই স্যার। ঘুরবে, একটাকে যদি শর্ট করি তাহলে ঘুরবে, এটা হচ্ছে আপনার অ্যান্সার, রাইট? জি স্যার। শিওর আপনি? জি স্যার। আচ্ছা, আপনার আইডি কত যেন বলুন? 197? 198 স্যার। আচ্ছা, 200 আপনি বলেন। জি স্যার। এটা ঘুরবে নাকি ঘুরবে না? স্যার ঘুরবে তো স্যার। শিওর আপনি? জি স্যার। কিভাবে এত শিওর হচ্ছেন একটু বলবেন? স্যার আনব্যালেন্স কন্ডিশনে তো মানে ঘোরার কথা, ঘুরবে তো অবশ্যই মানে স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। 191 আপনি বলেন, ঘুরবে নাকি ঘুরবে না? স্যার জানি না স্যার, ঘুরবে হয়তো স্যার, ঘুরার তো কথা।
হুম, আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ঠিক আছে, তা আমরা আরেকটা কিছু জিনিস দেখাই আপনাদের। সবাই এটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটর, ঠিক আছে? এটা আপনাদের একটু দেখায়, যদি এটা পুরানা পড়া, এগুলো 2-1 এর পড়া। তো এই ইন্ডাকশন মোটরটাকে আমরা যদি খুলি, কেসিংটা থেকে যে বিয়ারিং বের হলো, এই যে এটা হচ্ছে আমাদের বডিটা, এটা হচ্ছে আমাদের রোটর, ঠিক আছে? এই যে রোটর স্টেটর দুইটাই হলো, এই যে দেখেন এরকম খাঁজ খাঁজ কাটা কাটা। হ্যাঁ, এটার কারণ কি এটা আপনাদের মনে হয় জানার কথা। সেটা হচ্ছে আমরা কোর লস রিডিউস করার জন্য আমরা সলিড কোর ইউজ না করে এরকম একে খাঁজ খাঁজ কেটে কেটে তারপরে এর মাঝখানে কিন্তু ইনসুলেশন থাকে, তারপর আবার জোড়া লাগিয়ে দেন কোর তৈরি করি, ফলে কোর লসটা অনেক কমানো যায়, ঠিক আছে? এটা কি স্ট্যাকিং ফ্যাক্টর বলে একটা জিনিস আছে। হ্যাঁ, ল্যামিনেটেড স্টিল কোর, স্ট্যাকিং ফ্যাক্টর, এগুলো আপনারা পড়ার কথা 2-1। তো যাই হোক, এদের এরা স্ট্যাক করা থাকে হচ্ছে, এদের মাঝখানে কিন্তু কোনোটাই কিন্তু একদম ইলেকট্রিক, মানে কি বলবো, এরা কিন্তু কানেক্টেড না, এদের মাঝখানে একটা আইসোলেশন টাইপের জিনিস থাকে, বলে কোর লস রিডিউস হয়। এই যে এরকম খাঁজ খাঁজ কাটা দেন এভাবে তৈরি করে ওদেরকে কোর বানানো হয়। হ্যাঁ, আচ্ছা, এবারে স্টেটরে আসেন। স্টেটরের দাঁড়ান একটু আগে, স্টেটরের এই যে এই অংশটা, এই যে এরকম ফাঁকা ফাঁকা যে অংশগুলো, এই যে এগুলো দেখতে পাচ্ছেন সবাই, যেখানে এখানে আমরা কিন্তু ওই যে কয়েল গুলো রাখবো আর তার গুলো রাখবো, হ্যাঁ, আমাদের কন্ডাক্টর গুলো, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর গুলো, এগুলোকে বলা হচ্ছে স্লট, ঠিক আছে? স্লট বলে এগুলো। তো এখানে আমাদের স্লট গুলোতে আমরা কেবল, মানে আমরা যে কন্ডাক্টর গুলো রেখে আমরা এখানে উইন্ডিং তৈরি করব, এবং এটা হবে ডিস্ট্রিবিউটেড উইন্ডিং। আর যদি আপনি একটা ফেজের জন্য শুধু একটা স্লট রাখতেন, মানে ওই যে এ প্রাইম আমি যেটা দেখালাম, বি বি প্রাইম, সি সি প্রাইম, ওরকম, তাহলে ওটাকে বলা হতো কনসেন্ট্রেটেড উইন্ডিং, বুঝছেন? আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড উইন্ডিং। আচ্ছা, তো এখানে 3টা ফেজ এভাবে করে দেয়া হলো ইন্ডাকশন মোটরের আর কি। ইন্ডাকশন মোটর আর সিঙ্ক্রোনাস মোটর দুটার কিন্তু স্টেটর একই রকম, ঠিক আছে? এবারে একে বসিয়ে দেওয়া হলো কেসিং এর মাঝখানে। এইটা হচ্ছে গিয়া রোটর। এবার রোটরে আসেন, এই যে রোটরের মাঝখানে দেখতেছেন না ফাঁকা ফাঁকা জায়গা, এটাও কিন্তু স্লট, রোটর স্লট। এখন এই রোটরটা 2 রকম হইতে পারে, একটা হচ্ছে আমাদের ল্যাবের মতো, আর একটা হচ্ছে এখানে যেটা দেখানো হচ্ছে সেরকম। তো দুটোই আমি দেখাচ্ছি। এর মাঝখানে এই যে এটাকে বলে শ্যাফট, যেটাতে লোড দেওয়া হবে। হ্যাঁ, এই যে এগুলো হলো কপার বার। হ্যাঁ, কপার বার কানেক্ট করা হলো। এখন এইখানে 2 মাথায় এই যে কপার রিং দিয়ে শর্ট করতে হবে। কেন শর্ট করতে হবে? কারণ আপনি যখন স্টেটরে 3 ফেজ সাপ্লাই দিবেন, তখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড 3000 আরপিএম এ যখন ঘুরতে থাকবে, তখন এই যে রোটর কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ ইনডিউসড হবে। হ্যাঁ, এখন ভোল্টেজ ইনডিউসড হলে তো এই ঘুরবে না, কারণ এর মধ্যে কারেন্ট ফ্লো করাইতে হবে। তো এই জন্য 2 মাথা শর্ট করে দেওয়া হয়েছে, যাতে ইনডিউস ভোল্টেজের কারণে কারেন্ট ফ্লো হয়। ফলে কারেন্ট ফ্লো হলে কি হবে, এর একটা রোটর ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এবং এই রোটর ম্যাগনেটিক ফিল্ড স্টেটর ম্যাগনেটিক ফিল্ডকে ফলো করে ঘুরবে, কারণ যে কারণে সৃষ্টি হয়েছে ওই কারণটাকে অপোজ করার, বাধা দেওয়ার চেষ্টা করবে, ওটাকে কমানোর চেষ্টা করবে। তো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের কারণে তৈরি হয়েছে, ফলে ও এমন ভাবে ঘুরবে যাতে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা কমাতে পারে, ফলে ওই নর্থ পোল সাউথ পোলকে 3000 আরপিএম এ ফলো করার চেষ্টা করবে। কিন্তু যেই 3000 আরপিএম এ উঠে যাবে রোটরটা, তখন কিন্তু স্টেটর ম্যাগনেটিক ফিল্ড আর রোটর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রিলেটিভ যে স্পিড, ওটা 0 হয়ে যাবে। ফলে ওদের মধ্যে চুম্বক ফ্লাক্সের আর পরিবর্তনও থাকবে না, তখন কিন্তু ভোল্টেজ ইনডিউসড থাকবে না। ফলে তখন আর কারেন্ট ফ্লো হবে না, তখন রোটরটা থেমে যাবে, মানে স্পিড কমে যাবে। যেই কমে যাবে আবার রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স শুরু হবে। এভাবে করে মোটামুটি 2700, 2800, 2900 এরকম স্পিডে এটা করতে থাকে। আর এতে যদি আপনি লোড দেন, তাহলে কিন্তু স্পিড কমে যাবে। এটা ইন্ডাকশন মোটর, এটাকে বলি স্কুইরাল কেজ। এই যে বিয়ারিং দেওয়া হচ্ছে যাতে ও ভালো মতো ঘুরতে পারে, সামনে একটা বিয়ারিং, পিছনে একটা বিয়ারিং, দেন কেসিংটাকে আটকিয়ে দেওয়া হলো। আর এখানে একটা ফ্যান দেওয়া হবে যাতে ওকে ঠান্ডা রাখানো যায় আর কি। আর চারিদিকে যে কামরাঙ্গা গায়ের মতো করে দেওয়া হয়েছে, যাতে বেশি সংখ্যক এরিয়া বাতাসের সংস্পর্শে থাকে, এটা কুলিং এর জন্য। তো এখন এই যে আমাদের স্টেটরটা, এই স্টেটরে যখন 3 ফেজ সাপ্লাই দিবেন, তখন এইরকম নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হবে, যেটা দেখা যায় না চোখ দিয়ে, বুঝতে পেরেছেন? এটা আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউটেড উইন্ডিং। এটা কনসেন্ট্রেটেড উইন্ডিং হলে যে এরকম,
এই যে দেখেন আমি একটু আগে যেটা এঁকে দেখালাম, এই যে দেখেন এই একটা ফেজ ঢুকলো রেড, তারপর হচ্ছে ইয়েলো, আর এটা ধরেন আরেকটা ফেজ গ্রিন আর কি দেখাচ্ছে। যখন 3 ফেজ সাপ্লাই দিবেন 120 ডিগ্রি পর পর কিন্তু এদেরকে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু ফেজ অ্যাঙ্গেলটা ঠিক হবে না। এখন যখন একটা ফেজ দিয়ে কারেন্ট ফ্লো হবে তখন এই যে এসি কারেন্ট দিয়ে ডিরেকশন চেঞ্জ হবে এবং ম্যাগনিটিউডটা চেঞ্জ হবে, প্রতি সেকেন্ডে 50 বার, এই যে এরকম এরকম হবে। কারণ আবার এই যে আরেকটা ফেজ, এর ম্যাগনেটিক যে বি যেটা, এর কিন্তু ফ্লাক্সের ডিরেকশন অলওয়েজ চেঞ্জ হবে। এটা যদি একটা করে ফেজে আপনি পাওয়ার দিতেন সেক্ষেত্রে এরকম হতো ম্যাগনেটিক ফিল্ড লাইন। আর যদি তিনটা একসাথে দেন তখন তিনজন মিলে একটা রেজাল্টেন্ট তৈরি করবে এবং রেজাল্টেন্টটাই আসলে রোটেট করতে থাকবে, যে বি নিয়ে, হ্যাঁ, এটা এভাবে ঘুরতে থাকে। ওটা নর্থ পোল সাউথ পোলের মতো একটা জিনিস, এটা ঘুরতে থাকবে। আচ্ছা, এখন এই যে এখন আপনি মনে করেন মোটরটাকে উল্টা দিকে ঘোরাতে চান, তাহলে কি করবেন? যে কোনো দুটো ফেজকে উল্টাই দিবেন, তাহলে আপনার মানে ফেজ সিকোয়েন্স এবিসি থাকলে এখন এসিবি করে দিবেন, তাহলে মোটরের রোটেশনটা উল্টে যাবে। খুবই যে কোনো দুটোকে, তিনটাকে করলে আবার হবে না, তাহলে কিন্তু আবার আগেরটাই হয়ে যাবে, কারণ এবিসি কে আর এসিবি বাদে আর কিন্তু কোনো ফেজ সিকোয়েন্স সম্ভব না। আচ্ছা, এখন এই যে মাঝখানে রোটরটাকে দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, এই যে এটা হলো রোটর, এই যে ঘুরতেছে, ঘুরলে অ্যাক্রস রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে, ভোল্টেজ ইনডিউস হচ্ছে, এবং যেহেতু দুই মাথাতে রিং পরিয়ে একে শর্ট করে দেওয়া হয়েছে ফলে এই যে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো হয়ে দেন হচ্ছে আপনার এটা স্টার্ট হওয়া শুরু হবে। এটা কিন্তু সেলফ স্টার্টিং, নিজে নিজে স্টার্ট হয়, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এটা হচ্ছে সবচেয়ে বিগ অ্যাডভান্টেজ। এই যে ঘোরা শুরু হইলো, এখনো আস্তে আস্তে ওর স্পিড বাড়তেছে। তো এটাকে বলে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। হ্যাঁ, বাস্তবে কিন্তু এই যে রোটর বার গুলো দেখতেছেন এরকম সোজা সোজা থাকে না, এগুলোকে একটু ক্রস করে দেওয়া থাকে। কগিং ইফেক্ট বলে একটা ইফেক্ট আছে, ওই ইফেক্টটাকে রিডিউস করার জন্য। আমি এতক্ষণ যেটা দেখালাম সবাই দেখতে পেয়েছেন? ইয়েস স্যার। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার দেই। এই দেখেন আমাদের যে রোটরটা, এটা দুই রকম হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে রোটরে যে এরকম বার, রোটর বার থাকতে পারে, এটা কিন্তু অ্যালুমিনিয়াম, এটা কিন্তু কপারের না। তো যাই হোক, এর দুই মাথায় ভাবে করে রিং দিয়ে শর্ট করা থাকতে পারে, এটাকে বলে স্কুইরাল কেজ রোটর। আর এটার বদলে আরেক রকম আছে, সেটা হচ্ছে আমাদের ল্যাবে যেটা দিয়ে আমরা কাজ করি আর কি, সেটা হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর এটাকে বলে, অথবা এটার আরেকটা নাম আছে ওন্ড রোটর ইন্ডাকশন। এর হচ্ছে রোটর কয়েল থাকে, হ্যাঁ, এবং রোটর কয়েল গুলো বাইরে ভাবে 3টা টার্মিনাল বের হয় ওয়াই করে। এখন এই স্লিপ রিং ইন্ডাকশন মোটরের কারণ হচ্ছে আমাদের যে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর, এটা কনস্ট্রাকশন খুবই সিম্পল, কিন্তু এটার স্টার্টিং টর্ক ভালো না। এটা আপনার 2-1 মনে থাকার আছে কিনা জানি না, মানে শুরুতে যে টর্ক তৈরি হয় এটার অতটা ভালো না। যে জায়গায় আপনার স্টার্টিং টর্ক ভালো দরকার, যেমন লিফট বা কোনো কিছু ক্রেন, ভালো কিছু টেনে তুলতে উপর দিকে স্টার্টিং টর্ক কিন্তু বেশি দরকার, ওই সকল কেসে আপনি এই স্কুইরাল কেজ দিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন। কিন্তু স্লিপ রিং যেটা, এটাতে আপনি স্টার্টিং টর্কটা ভ্যারি করতে পারবেন। এর রোটরের যে কয়েলটা আছে, এখানে আপনি চাইলে বাইরে থেকে রেজিস্ট্যান্স দিতে পারেন, অ্যাড করতে পারেন। হ্যাঁ, স্লিপ রিং এর মাধ্যমে ওই অ্যারেঞ্জমেন্টটা করা আছে। তো সেক্ষেত্রে আপনার স্টার্টিং টর্কটা বেশি হবে, যত বেশি রেজিস্ট্যান্স অ্যাড করবেন স্টার্টিং টর্ক তত বেশি হবে। এবং এখানে খেয়াল করেন, এটা কিন্তু একদম সোজা সোজা না থেকে একটু বাঁকা করে দেওয়া আছে যে রিং গুলো। এই ওন্ডের রিংটাও বাঁকা আছে, আর হলো এই যে
স্কুইরালের রিংটাও বাঁকা। তো এটা যদি বাঁকা বাঁকা না দিয়ে আপনি একদম সোজা সোজা দেন, এর আগের যে ভিডিওটা দেখালাম ওর মতো, তাহলে মাঝে মাঝে ইন্ডাকশন মোটর এক ধরনের প্রবলেম হতে পারে। এটাকে বলে কগিং ইফেক্ট বলে একটা ইফেক্ট আছে। এই কগিং ইফেক্টের কারণে দেখা যাচ্ছে আপনি ফ্রিজে সাপ্লাই দিয়েছেন কিন্তু আপনার মোটরটা ঘুরতেছে না, ও আটকে বসে আছে, এরকম হইতে পারে। মানে সেলফ স্টার্ট কখনো কখনো হচ্ছে না। তো এই ইফেক্টটাকে দূর করার জন্য এটাকে একটু স্লাইস করে দিতে হয়, এরকম মানে সরি স্লাইস বলছি, একটু বাঁকা করে দিতে হয়, একটু অ্যাঙ্গেল করে দিলে তখন আর এই সমস্যাটা থাকে, কগিং ইফেক্টটা দূর হয়। তো যাই হোক, এগুলো লোকজন রিসার্চ করে বের করেছে যে একটু বাঁকা করে দিলে এটা ভালো মতো ঘুরে। তো আমি তো এটা দেখালাম রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে যে কারেন্ট ফ্লো করতেছে। আচ্ছা, এখন স্টার্টিং টর্ক হইতে গেলে আপনার এই যে রেজিস্ট্যান্স, আমরা জানি যে আমার রেজিস্টিভ পার্ট আমি যত বাড়াবো তত কিন্তু আমার স্টার্টিং টর্ক বাড়বে। রেজিস্ট্যান্স কিভাবে বাড়ানো যেতে পারে, এই যে এটা হচ্ছে আমাদের স্কুইরাল কেজে আপনি চাইলে বাইরে থেকে এই যে এরকম বক্স থাকে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, হ্যাঁ এরকম বক্স থেকে এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করা যায়। এই যে দেখেন তিনটা মাথা দেখতে পাচ্ছেন, এই যে এই তিনটা মাথাতে তিনটা রেজিস্ট্যান্স আপনি অ্যাড করে দিতে পারেন, তখন স্টার্টিং টর্কটাকে ভ্যারি করতে পারবেন। যত বেশি রেজিস্ট্যান্স দিবেন তত বেশি স্টার্টিং টর্ক হবে। যে লিফট টিপে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তো যেখানে স্টার্টিং টর্কের প্রয়োজন নেই, যেমন পানি তোলা, যদি স্টার্টিং টর্ক দিয়ে আমি কি করবো, স্টার্টিং টর্ক ওটাতে লাগে না ওসব অ্যাপ্লিকেশন, সেই সকল ক্ষেত্রে ইন্ডাকশন মোটর নর্মাল কাজ যেগুলা, কিন্তু ক্রেন বা লিফট এগুলাতে অবশ্যই অন সাইড ইন্ডাকশন মোটর ইউজ করতে হবে। এই দুটো বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের আমি ডেটা শিট এটা এক্সপেরিমেন্টের একটা দিবনি, যদি এটাতে ডেটা তেমন কিছু নাই। ও সরি, ডেটা তো আছে, কারণ এটা তো ভিওসি আইএসসি, এটা তো কাজ তো ইয়ে করতে হবে। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে কারো মনে হয় একটু কনফিউশন ছিল যে বিভিন্ন ধরনের ফল্ট কন্ডিশনে তাদের বিভিন্ন কারেন্ট ভেরিয়েশনটা কেন হয় আর কি। ক্লাসে কি তোমাদের ফল্ট অ্যানালাইসিস কি দেখানো হয়েছে? আমার আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা, তোমার কোশ্চেন একটু পরে আসতেছি। ক্লাসে কি ফল্ট অ্যানালাইসিস কি দেখানো হয়েছে, মানে শুরু হয়েছে কিনা? আচ্ছা, ওখান থেকে কি মোটামুটি দেখতে পাইছো যে তোমাদের বিভিন্ন সিকোয়েন্স কারেন্ট গুলা কোন ধরনের ফল্টের ক্ষেত্রে কেমন হয়? একটা সিঙ্গেল ম্যাথ দিয়ে হয়তো স্যার দেখানোর কথা আর কি, আমি জানি না, যদি মোল্লা স্যারের ক্লাস করে থাকো ওখানে দেখানোর কথা আর কি। ওটা কি দেখছো কোথাও? আচ্ছা, তো ওখান থেকে কি কোনো মানে অ্যান্সার কি নিজেরা পাইছো যে আসলে কেন সিঙ্গেল লাইন গ্রাউন্ড ফল্টে কারেন্ট সবচেয়ে বেশি থাকে, বাকিগুলোতে কম্পারেটিভলি কেন কম থাকে? এটা নিয়ে মনে আর চিন্তা করা হয়নি না? আচ্ছা, তো নরমালি যখন আমরা বিভিন্ন ধরনের ফল্ট অ্যানালাইসিস করি, সেখান থেকে বেসিক্যালি আমরা কিন্তু ফল্ট ইম্পিডেন্স গুলো বের করার চেষ্টা করি। হ্যাঁ, তো ফল্ট ইম্পিডেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু তার ফল্টের নেচার কিন্তু বোঝা যায়। যখন একটা এসি সেই ক্ষেত্রে জন্য ফল্ট রিমুভিং এর জন্য আমরা যে সার্কিট ব্রেকার গুলো কাজ করব, সেগুলো রিলে গুলাকে আমরা কিভাবে তার রেটিং সেট করব, সেটার জন্য কিন্তু আমাদের ফল্ট ইম্পিডেন্স কিন্তু জানা দরকার। ঠিক আছে, সেই সাথে ফল্টের অ্যাঙ্গেলটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, যতটা ইম্পর্টেন্ট হচ্ছে ফল্টের ফল্ট পাথের যে ইম্পিডেন্সটা সেটা জানা। আচ্ছা, এখন নরমালি আমাদের যখন 3 ওয়্যার সিস্টেমে যখন যে কোনো একটা ওয়্যার যদি এরকম ফল্ট হয়, ঠিক আছে, দ্যাট মিন্স এটা শর্ট সার্কিটেড। এটা হচ্ছে আমাদের আর্থ। আমরা নরমালি আমরা 0 ভোল্ট ধরে নেই, পৃথিবীর যে পটেনশিয়াল সেটাকে আমরা ধরে নেওয়া হচ্ছে 0 পটেনশিয়াল। সো আমি ধরলাম হচ্ছে এ বি সি তিনটা ফেজের ভিতরে যে কোনো একটা
একটা ফেজকে আমি শর্ট সার্কিট করে দিচ্ছি। আচ্ছা, তার আগে একটা কথা আমরা সবাই জানি, সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন যেহেতু এগুলার ভোল্টেজ খুব হাই, 11 কেভি তো শুধুমাত্র জেনারেশন সাইড থেকে হয়, এবং HVAC যে লাইনে ওখানে আরো অনেক বেশি থাকে, 132 কিলো ভোল্ট, 232, ইভেন কোন দেশে আরো অনেক বেশি থাকে, ঠিক আছে 11। এবং পৃথিবীর যে বিভো 0 ভোল্ট, এখানে তো অলওয়েজ কিন্তু একটা কি লাইন ক্যাপাসিটেন্স থাকে, এটা তোমরা জানো, রাইট? কারণ ক্যাপাসিটেন্স কিভাবে কনস্ট্রাক্ট হয়, দুটো টার্মিনালে কি থাকে, খুব হাই পটেনশিয়াল ডিফারেন্স থাকে, যেগুলোকে আমরা আইসোলেট করে রাখি, রাইট? নরমালি ডিসি তে যদি বোঝাই, এরকম বোঝাই আমরা যে একটা পাতের মধ্যে খুব পজিটিভলি চার্জ যে ইয়েগুলো আছে, ওগুলো একদিকে অ্যাকুমুলেট করে, আর আরেক পাশে কি নেগেটিভ চার্জগুলো অ্যাকুমুলেট হয়। তো ওগুলোকে আমরা যখন একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে রাখি, এখান থেকে কিন্তু ক্যাপাসিটেন্সের মেইন প্রিন্সিপালটা। তো একইভাবে আমরা যখন একটা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন থাকে, তার সাথে আর্থের কিন্তু একটা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা লাইন ক্যাপাসিটেন্স থাকে। আচ্ছা, যখন এখানে একটা যখন ফল্ট হয়, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, তুমি দেখো এই ক্যাপাসিটেন্সটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু শর্ট হয়ে গেছে, রাইট? তো এই ক্ষেত্রে আমাদের যে ফল্ট কারেন্ট আই, যেটা কিনা V/Z এর একটা রেশিও ছিল, সেই ক্ষেত্রে এটা কি হয়, যেহেতু আমার এই জেড কিন্তু এই জেডটা কিন্তু টোটাল ইম্পিডেন্স, এটা হচ্ছে তার লাইন ইম্পিডেন্স প্লাস, যদি আমি সরাসরি প্র্যাকটিক্যাল কেসের কথা চিন্তা করি, তারপরে হচ্ছে যে জেনারেটর যে ওয়াইন্ডিং, সেগুলো ইম্পিডেন্স সবগুলো মিলে কিন্তু এটা হয়, প্লাস লাইন ক্যাপাসিটেন্স, সবগুলো কিন্তু এটার ভিতরে ইনভলভ। যখন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, তখন কিন্তু আমাদের একটা কম্পোনেন্ট কিন্তু এখান থেকে কমে যায়। এই কমে যাওয়ার কারণে কিন্তু এই ইম্পিডেন্সের ভ্যালুটা কি হচ্ছে, আমাদের কমে যায়, এই কারণে আমাদের এখানে আই বেড়ে যায়। তো যখন আমরা এই ফল্টের কথা চিন্তা না করে যখন আমরা এরকম দুইটা লাইন যখন আমরা শর্ট করে দেই, এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো লাইন ক্যাপাসিটেন্স কিন্তু বাদ যাচ্ছে না। এখানে দুইটা সোর্সের কন্ট্রিবিউশনের কারণে বরঞ্চ আমাদের এখানে যে টোটাল যে ক্যাপাসিটেন্সের ভ্যালু, তাদের কন্ট্রিবিউশন অনেক হাই হয়ে যায়, যেগুলা কিনা আমরা যখন লাইন টু লাইন ফল্টের কথা চিন্তা করি, তখন কিন্তু এই ইম্পিডেন্সের ভ্যালু অনেক বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে আলটিমেটলি আমাদের এই কারেন্টটা কমে যায়। সো এটা হচ্ছে একটা অন্যতম কারণ আর কি, যে আমাদের সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের কারেন্টটাই হচ্ছে সবচেয়ে বেশি। এবং শুধু তা না, তুমি যে কোনো ধরনের শর্ট সার্কিট ফল্ট, এবং এটা অবশ্যই গ্রাউন্ড ফল্টের কথা আমি বলতেছি, যে কোনো ধরনের গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে তার কারেন্টের ম্যাগনিটিউড সবসময় বেশি থাকবে আর যে কোনো ধরনের ফল্টের তুলনায়। এটা একটা ইউনিভার্সাল ট্রুথের মতো, যদি এখানে আর কোনো ধরনের অ্যাবনর্মাল কোনো কন্ডিশনিং না থাকে। এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে কিনা, শুনতে পাচ্ছ সবাই? এখনো ক্লিয়ার না? ইমন, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আচ্ছা, স্যার কি শুনতে অবস্থা? পাচ্ছি, একটু আপনি বলেন। যতটুকু বলেছি ততটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এখন আমি যদি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে তোমাদেরকে একটু বুঝাই জিনিসটা। দেখো, এখানে একটা আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসের একটা নিউমেরিক্যাল ক্যালকুলেশন আছে। হ্যাঁ, ধরো এইটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এখানে আমরা বাস 2 তে আমরা ফল্ট করছি, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আমাদের যখন ফল্ট করি, তখন আমাদের কিন্তু তিনটা সিকোয়েন্স কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে জিরো, পজিটিভ এন্ড নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। ফল্ট অ্যানালাইসিসের ম্যাথ গুলো করানো অবশ্যই তোমার জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক কিভাবে ড্র করতে হয়, আর কিন্তু সেটা শিখাবে তোমাদেরকে। তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের কানেকশনের কারণে, ডেল্টা ওয়াই কানেকশন, এবং যদি গ্রাউন্ড থাকে এক ধরনের ফিগার হবে, আর যদি গ্রাউন্ড না থাকে আরেক ধরনের ফিগার হবে। এগুলো ডিপেন্ড করে তোমাদের এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো আঁকা হয়েছে, একটা হচ্ছে জিরো সিকোয়েন্সের জন্য, একটা পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের জন্য, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখো ইম্পিডেন্স গুলো আমরা এখানে বের করছি, ওকে?
আচ্ছা, বের করার পরে আমরা দেখলাম যে এখানে যদি আমরা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট করি, এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কেমন হবে? তখন কি একটাই তো আমাদের লাইন থাকে, রাইট? ওখানে কি একটাই সোর্স থাকে? হ্যাঁ, কিন্তু আমাদের কি থাকে, তিনটা কম্পোনেন্ট কিন্তু ওখানে এট সেম টাইম এক্সিস্ট করে। একটা হচ্ছে এখানে এভাবে দেখানো হয়েছে। ওকে, আমার নেটওয়ার্কে মনে হয় একটু ঝামেলা করতেছে। মাঝখান থেকে কথা শুনতে পাইছো সবাই? আচ্ছা, কোন জায়গা থেকে কেটে কেটে আসতেছে? প্রথম থেকেই? আচ্ছা, পিডিএফ এ বেসিক্যালি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে কোনো একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখান থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে প্র্যাকটিক্যালি যদি আমরা কোনো একটা 3 ফেজ সিস্টেম থেকে একটা যে কোনো জায়গায় একটা ফল্ট করি, এবং সেই ফল্টের নেচারটা আমি এখনো বলতেছি না, এটা কিন্তু 3 ফেজ সিস্টেম। এটা কি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট নাকি ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট নাকি লাইন টু লাইন ফল্ট, সেটা আমি তো এখনো বলি নাই। তো যেহেতু আমি জাস্ট বলছি যে এই বাস 2 তে একটা ফল্ট হয়েছে, তো ফল্ট হলে আমরা এই ফল্টটা হচ্ছে তিনটা কেসের জন্য আমি একটু অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো যে এখানে বিভিন্ন ধরনের সিকোয়েন্স কারেন্ট গুলা কিভাবে এক্সিস্ট করে এবং কার ভ্যালু কত হয়। কিন্তু ফল্টটা কিন্তু একই জায়গায় হয়েছে, আমি তো ফল্টের লোকেশন কিন্তু আমি চেঞ্জ করব না, ফল্টের লোকেশন অলওয়েজ বাস 2 তেই থাকবে। ওকে, সো আমি যতটুকু জানি যে তোমাদের যখন সিকোয়েন্স অ্যানালাইসিস, ফল্ট অ্যানালাইসিস যখন করানো হয় তখন তোমাদের এই বিভিন্ন ধরনের সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করানো হয়। আচ্ছা আচ্ছা, একটু হোল্ড করো। আচ্ছা, এখন কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, তোমাদের ফল্ট অ্যানালাইসিস শুরু করার আগে অবশ্যই জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কগুলো কিভাবে ড্র করতে হয় সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ক্লাসে শিখাবে। ওটা শেখানো ছাড়া কখনো এই ফল্ট অ্যানালাইসিস করা যাবে না। তো বিভিন্ন ধরনের সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করানোর ক্ষেত্রে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের কানেকশনের উপর ডিপেন্ড করে এক একটা ক্ষেত্রে এক এক রকম হবে। যেমন ট্রান্সফরমার যদি ডেল্টা ওয়াই কানেকশন থাকে তখন এক ধরনের হবে, যদি ওয়াই ওয়াই কানেকশন থাকে তখন এক ধরনের হবে, এবং ওয়াই কানেকশন হলে হবে না, ওয়াই কানেকশনে যদি এটা গ্রাউন্ডেড হয় আবার যদি আনগ্রাউন্ডেড হয় তখন আবার আরেক ধরনের কানেকশন হয়। তো এখান থেকে হচ্ছে তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ক এখানে ড্র করা হয়েছে। এখান থেকে আমি হচ্ছে তিনটা সিকোয়েন্স ইম্পিডেন্স আমি বের করছি, রিঅ্যাকট্যান্স গুলা। ঠিক আছে, আচ্ছা, এটা এখানে গেল। এখন আমি যদি শুধুমাত্র সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের কথা চিন্তা করি, ওখানে কি আমার একটা লাইনের ভিতরে ফল্ট করতেছি, সো এখানে কি আমার একটা ফল্ট, একটা সোর্স, আর বাকিগুলো হচ্ছে এই বিভিন্ন ধরনের ইম্পিডেন্স দিয়ে আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি এখানে তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ক কি অ্যাভেলেবেল। একটা হচ্ছে I0, I1 এন্ড I2। তো এই ক্ষেত্রে আমি যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করি, তুমি যদি দেখো তাহলে দেখো আই এর ফর্মুলাটা হচ্ছে এরকম। হ্যাঁ, এখন যদি আমরা এই ভ্যালুগুলো এখানে বসাই, তুমি দেখো আই এর ভ্যালুটা আসছে আমার এখানে এই ম্যাথের জন্য আসছে হচ্ছে আমার 24.65 আর অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি। এটা একটা গেল। এখন যদি আমরা সিঙ্গেল লাইন ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের দিকে চলে যাই, তাদের হচ্ছে সিকোয়েন্স নেটওয়ার্কটা তখন এরকম হয়ে যাবে। আগে যেরকম ছিল তিনটা নেটওয়ার্কে কি সিরিজে ছিল, ঠিক আছে, ওইটা ক্যালকুলেশনটা পজিটিভ সিকোয়েন্সের জন্য এটা খুবই, সরি, সিঙ্গেল টু গ্রাউন্ড ফল্টের জন্য খুবই ইজি। যখন তোমার ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয় তখন তোমার সিকোয়েন্স নেটওয়ার্কটা এটার ক্ষেত্রে এরকম হবে। এই ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন ধরনের সিকোয়েন্স কারেন্ট গুলো আমরা বের করি, যেমন এখান থেকে আমরা প্রথমে আইবি বের করব এবং আইসি বের করব, তারপরে দেখো আমি আইএন ক্যালকুলেট করছি, আইএন ক্যালকুলেট করার পরে দেখো এখানে আমার এই ভ্যালুটা কমে গেছে। এটা হচ্ছে যদিও দুটাই গ্রাউন্ড ফল্ট, একটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট আর একটা হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। একই ম্যাথ, একই ইম্পিডেন্স, একই সিকোয়েন্স নেটওয়ার্ক, তারপরে একই লাইন রিঅ্যাকট্যান্স এবং একই জেনারেটর রিঅ্যাকট্যান্স, সবকিছুর জন্য আমরা যখন ক্যালকুলেশন করি তোমরা দেখো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য কারেন্টটা সবচেয়ে বেশি থাকবে, আবার ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে একটু কমে যায়, কারণ এখানে তার পুরো নেটওয়ার্কটাই এখানে কি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো সাধারণত আমরা এই এক্সপেরিমেন্ট গুলা প্রেফার করি হচ্ছে তোমাদের ক্লাসে যখন এই থিওরিটিক্যাল
পড়াগুলা যখন হয়ে যায় তখন তোমরা যখন এই ল্যাবটা যখন করতা তখন তোমরা এত ইজিলি এটা বুঝা যেতা, জাস্ট এখানে আইসা এটা কম্পেয়ার করতা যে আসলে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে বেশি আসে নাকি লাইন টু লাইন ফল্টে বেশি আসে নাকি ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে আসে বেশি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আরেকটা ক্ষেত্রে যেটা আছে যে তোমাদের যে স্যার সিকোয়েন্স ইম্পিডেন্স বের করার ক্ষেত্রে কেন আমরা এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা মেজার করতেছি না। সো এই ক্ষেত্রে ল্যাবে আমাদের যে এমিটার গুলো ইউজ করতেছি সবগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র এমপ্লিটিউড দেখাইতে পারে, অ্যাঙ্গেল দেখাইতে পারে না। ঠিক আছে, সো একই ক্ষেত্রে একইভাবে আমরা যখন বিভিন্ন ধরনের ট্রান্সমিশন লাইনের যে সার্কিট ব্রেকার গুলো আছে, ট্রান্সমিশন লাইনে যদি কোনো ধরনের ফল্ট হয় সেগুলো ক্লিয়ারেন্সের জন্য আমরা যে সার্কিট ব্রেকারের যে রিলে সেগুলো রেটিং যখন সেট করতে হয় তখন আমরা সাধারণত তাকাই হচ্ছে ফল্ট ইম্পিডেন্সের উপরে। ঠিক আছে, তার অ্যাঙ্গেলটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। তুমি তুমি এই ক্ষেত্রে তুমি অ্যাঙ্গেলটা পেতে পারো কিভাবে, তার আগের যে তোমাদের অ্যানালাইসিসটা হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সিকোয়েন্স কম্পোনেন্টের কিন্তু আমরা অ্যাঙ্গেল কিন্তু বের করে দেখাইছি। দেখা যাবে, দেখা যাবে, কারণ আমরা কি বিভিন্ন ধরনের মেশিনের কি হ্যাঁ যাবে। আবার ওখানে কিন্তু আমরা কিন্তু অলরেডি কারেন্টের অ্যাঙ্গেলটা কিন্তু বেসিক্যালি জেড এর অ্যাঙ্গেল হয় যদি আমরা ভোল্টেজকে রেফারেন্স ধরি। তো ওখান থেকে কিন্তু তুমি জেড এর অ্যাঙ্গেলটা তুমি পেতে পারো। ঠিক আছে, তবে তুমি যখন সামনে আরো ম্যাথ করবা তুমি দেখবা যে ইভেন আমরা ফল্ট ইম্পিডেন্সটাকে সাধারণত বা সিকোয়েন্স ইম্পিডেন্স গুলোকে সাধারণত আমরা পার ইউনিট ভ্যালু তো রাখি, জাস্ট এটার ম্যাগনিটিউডটা দেখার চেষ্টা করি। ঠিক আছে, যদি ফল্ট ইম্পিডেন্স যদি খুব বেশি হয় তার মানে এখানে কি তোমার ফল্ট কারেন্টটা কি অনেক কম। ফল্ট ইম্পিডেন্সের ভ্যালু যদি খুব ড্রাস্টিক্যালি যদি ফল করে এখানে বুঝতে হবে যে এখানে যে ফলটা হয়েছে এটা নেচার খুবই এগ্রেসিভ, এখানে হচ্ছে ফল্ট কারেন্ট খুবই বেশি ফ্লো করতেছে। বুঝা গেছে? তখন এই জিনিসগুলো রিলে সেটিং গুলো শিখবা হচ্ছে তোমরা নেক্সট সেমিস্টারে কিভাবে ইম্পিডেন্সের ভ্যালু থেকে হচ্ছে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকারের রিলে গুলাকে রেটিং সেট করতে হয়। ঠিক আছে, তারপরে যে আমাদের কাছে আরো যদি কোনো বেটার অ্যান্সার থাকে আমরা নেক্সট ক্লাস আবার ডিসকাস করে দিব। তো মোটামুটি সাধারণত সিকোয়েন্স ইম্পিডেন্স গুলা বের করা হয় শুধুমাত্র এসিমেট্রিক্যাল এই যে বিভিন্ন ধরনের যে ফল্ট গুলো হয় সেই ক্ষেত্রে নেটওয়ার্কের অ্যানালাইসিসের জন্য, বেসিক্যালি হচ্ছে সার্কিট ব্রেকারটার রিলে রেটিংসটা ঠিক করার জন্য। ঠিক আছে, মানে নেটওয়ার্কের তার বিহেভিয়ার গুলো আসলে জানার জন্য আর কি, কিভাবে বিহেভ করতেছে। হ্যাঁ, আচ্ছা, আর মোটামুটি মনে হয় তোমাদের স্যার অনেক কিছু ডিসকাস করছে, এডিশন অনেক কিছু। এরপর যদি আরো যদি কারো একজন মনে হয় একটা কোশ্চেন ছিল তুমি জিজ্ঞেস করতে পারো। স্যার লিভ নিব কি স্যার? এইটা কোশ্চেন ছিল? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার যে আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরে স্যার আমরা রোটরের যে উইন্ডিং আছে ওটাকে আমরা শর্ট করে দিছি স্যার, আর স্টেটরে আমরা 3 ফেজ সাপ্লাই দিছি। আমরা যদি স্যার ঠিক উল্টা ঘটনা করি যে আমরা রোটরে 3 ফেজ সাপ্লাই দিলাম আর স্টেটর উইন্ডিং শর্ট করে দিলাম, তাহলে স্যার সেক্ষেত্রে কি আমার মোটর ঘুরবে কি ঘুরবে না স্যার? তুমি রোটরে সাপ্লাই দিছো? জি স্যার। আর হচ্ছে তাহলে ঘুরাবা কি তাইলে? স্যার স্টেটর উইন্ডিং যেখানে এখানে তো স্যার ম্যাগনেটিক মানে যে আমার ইয়াটা তৈরি হচ্ছে স্যার, ওইটার কারণেই তো স্যার ইয়াটা মানে ঘুরতেছে স্যার। মানে স্টেটরটাকে তুমি শর্ট করে দিবা? জি স্যার। স্টেটর উইন্ডিংকে শর্ট করে দিবা আর কি তখন স্টেটর যদি সাপ্লাই দাও তাহলে তুমি বলতেছো যে রোটরটা ঘুরবে কিনা? না, রোটরে আমরা সাপ্লাইটা দিয়ে যাচ্ছি 3 ফেজ সাপ্লাইটা। আচ্ছা, এখন বেসিক্যালি আমাদের যে পার্টটা রোটেট করে সেটাকে কিন্তু রোটর বলে। ঠিক আছে, এখন হ্যাঁ এটা হয়তো বা উল্টা ভাবে যদি তুমি চিন্তা করো যেটা খুবই অ্যাবসার্ড হয়ে যাবে যে তুমি রোটরে সাপ্লাইটা দিচ্ছ, দেওয়ার পরে তুমি কি করতেছো ওখান থেকে যে রোটর বারটাকে তুমি শর্ট করে দিছো ওদিক দিয়া, যেহেতু রোটরের ভিতরে কারেন্ট ফ্লো করলে ওখানে ফ্লাক্স জেনারেট হবে, সেটা স্ট্যাটরে কাট করবে, কাট করার পর এখন স্ট্যাটরটা ঘুরবে কিনা উল্টা দিকে। না তখন ওইটার রেফারেন্সে তুমি যদি রোডটাকে ধরে রাখো তখন স্ট্যাটর ঘুরবে।
কিন্তু বেসিক্যালি আমরা হচ্ছে রোটরটাকে ঘোরানোর জন্য কিন্তু আমাদের কিন্তু ডিজাইনটা কিন্তু এভাবে করা হয়। এখন তুমি যদি রিভার্স কোনো কিছু দিয়ে ইয়ে করো, যেটা হবে তুমি যদি হ্যান্ড স্টার্টারকে ঘোরাতে চাও, এই জিনিসটা আসলে অ্যাবসার্ড আর কি, এটা দরকার নাই আমাদের। হ্যাঁ, তুমি যদি থিওরিটিক্যালি জানতে চাও যে আমরা যদি রোটরের সার্কিট সাপ্লাই দেই স্টার্টার ঘুরবে কিনা, ঘুরতে পারে, ঘোরার কথা আর কি লজিক্যালি। স্যার এটা কি সোজা ঘুরবে না উল্টা দিকে ঘুরবে স্যার? মানে এটা তোমার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, সিকোয়েন্সের উপরে। মানে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ এটা জিজ্ঞেস করছো? জি স্যার। এটা হচ্ছে সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে। পজিটিভ সিকোয়েন্স হলে একরকম ঘুরবে, নেগেটিভ সিকোয়েন্স হলে আরেক রকম ঘুরবে। কারণ তোমার সিস্টেমের তোমার যে সিকোয়েন্স তুমি মোটরটাকে যেভাবে কানেক্ট করছো, সেটা যদি তোমার যে ইউটিলিটি সাইড বা জেনারেশন সাইড থেকে যে সিকোয়েন্স ওটার সাথে যদি ম্যাচ করে, তাহলে যেদিকে ঘোরার কথা ওদিকে ঘুরে, আর যদি ম্যাচ না করে তাহলে তার উল্টা দিকে ঘুরবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে হয়তো আমরা লিভ নিতে পারি। মামুন আর কিছু বলবো? স্যার ওই যে ইমন একটা কথা জিজ্ঞেস করেছিল, হচ্ছে যে কি জানো আর আর যে এর অ্যাঙ্গেলটা কিভাবে পাওয়া যাবে এরকম মনে হয়। তো ওইটা হচ্ছে পাইতে গেলে ডিসি টেস্ট করতে হবে। ডিসি টেস্ট করে কয়েলের রেজিস্ট্যান্সটা বের করে নিতে হবে। হ্যাঁ, রেজিস্ট্যান্স বের করে জেড সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওইখানে আরটা বসিয়ে দিতে হবে, আর জেডটা তো আমরা পেলামই পজিটিভ থেকে, দেন ওখান থেকে এক্সটা বের হয়ে আসবে, তাহলে আর প্লাস জে এক্সেল আলাদা হয়ে গেল, শেষ। কিন্তু এটার আসলে করার কোনো দরকার নাই। হ্যাঁ, সেটাও হয়। আর আরো ভালো উপায় আছে, সেটা হচ্ছে আমাদের এই পাওয়ার সিস্টেম ল্যাবে একটা নতুন ডিভাইস আছে, স্যার মনে হয় এটার আর ইন্ডাকটেন্স, ওইটা দিয়ে সব ওয়েবসাইট সব দেখা যায়, ঠিক আছে? ওইটা কানেক্ট করলে একবারে হয়ে যাবে। এটা হচ্ছে ওই যে 3 ফেজ এটা আর কি, একটা এটার নামটাই মুহূর্তে মনে পড়তেছে না। না না, অসিলোস্কোপ না। হ্যাঁ, অসিলোস্কোপের মতো কাজ করে, এটাতে ডিসপ্লে আছে, সবকিছু দেখা যায়। ওই ওই 3 ফেজ মিটার মনে হয় বলে, অ্যানালাইজার বলে স্যার ওইটাকে। 3 ফেজ অ্যানালাইজার বলে। না, স্পেকট্রাম অ্যানালাইজার না, স্পেকট্রাম অ্যানালাইজার গেলে তো অন্য জগতে চলে যাচ্ছ তুমি। আচ্ছা, আর এটাকে তুমি হয়তো এই ক্ষেত্রে তুমি ইজিলি বলতে পারতেছো যে স্যার আমরা কি জানি মাল্টিমিটার দিয়ে হয়তো ওখানকার মেশিনের উইন্ডিং এর রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স বের করে আমরা করতে পারি, কিন্তু এখানে কিন্তু আরো কিন্তু অনেক ইমপ্যাক্ট আছে। এখানে লাইন রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, মাল্টিমিটার দিয়ে রেজিস্ট্যান্স মাপার ডিসি টেস্টটা একই জিনিস। মানে মাল্টিমিটার ধরলে তো ওখানে তো একটা ডিসি ভোল্টেজই তো দেয় মনে হয়। এখানে আসলে ওই অ্যাঙ্গেল নিয়ে যেরকম মাথা ব্যথা করতেছো, অ্যাঙ্গেলটা আসলে ওই লাগে না কোথাও, মানে দরকার নাই। হচ্ছে আমরা ইম্পিডেন্সের ম্যাগনিটিউড দেখি, আর তুমি যখন ম্যাথগুলো যখন এভাবে সলভ করবা, বিভিন্ন লাইন রিঅ্যাক্ট্যান্স জানবা, মেশিনের রিঅ্যাক্ট্যান্স জানবা, এখানে কিন্তু শুধু তুমি যদি মেশিনের রিঅ্যাক্ট্যান্স বের করো, ওখানে আমাদের যে ল্যাবের যে অ্যানালাইসিস ওই ক্ষেত্রে তুমি ঠিক আছো, কিন্তু এখানে কিন্তু আরো অনেক কিছু ব্যাপার থাকে। ফল্ট ইম্পিডেন্সে যদি টোটাল তুমি যদি, আমি তোমাকে যদি আবার একই ছবিটা দেখাই, দেখো এখানে যখন একটা 3 ফেজ ট্রান্সমিশন লাইন থাকবে, এখানে কিন্তু শুধু একটা জিনিস কাজ করে না। দেখো এখানে শুধু মেশিনের রিঅ্যাক্ট্যান্স ছাড়াও এখানে তোমার ট্রান্সফরমারের রিঅ্যাক্ট্যান্স আছে, লাইন রিঅ্যাক্ট্যান্স আছে। সো তুমি যেই জায়গায় বরাবর ফল্ট হবে তার আগ পর্যন্ত সবগুলা রিঅ্যাক্ট্যান্স কিন্তু এখানে অ্যাড হবে। সো তুমি যদি সবগুলা জানো, এখান থেকে অ্যাঙ্গেল বের করা কিন্তু খুব ডিফিকাল্ট কোনো কিছু না, এবং ম্যাথগুলো করার সময় তোমার এই ইম্পিডেন্সের সাথে তোমার অ্যাঙ্গেলও বের হয়ে আসবে। তো সাধারণত মানে অ্যাঙ্গেল নিয়ে অতটা বদার করি না। আর দেখবা যে জেড সাধারণত পার ইউনিট ভ্যালু তো রাখি আমরা, পার ইউনিট ভ্যালুতে লাগতে যেটা বোঝা যায় মানে সুবিধা হয়, সেটা হচ্ছে অনেকগুলা যদি ফল্ট ইম্পিডেন্স থাকে তাহলে ওগুলোর সাথে কম্পেয়ার করাটা খুব ইজি হয়ে যায়। 5 কোনটা থাকলো 5, 10, 15 এরকম না হয়, যদি পার ইউনিট ভ্যালুতে নেই তাহলে কম্পারেটিভ অ্যানালাইসিসটা আরো ইজি হয়ে যায়। ঠিক আছে, কারণ শুধু একটা মেশিনের ইম্পিডেন্স মানে অ্যাঙ্গেল দিয়ে তুমি পুরো অ্যাঙ্গেলটা জাস্টিফাই করতে পারবে না। আচ্ছা স্যার, আমি স্যার আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম স্যার। ওই যে কি যেন একটা ছেলে জিজ্ঞেস করলো, রোটরে সাপ্লাই দিতে চায় যে ছেলেটা, সে উল্টা করতে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, রোটরে সাপ্লাই যিনি দিতে চাচ্ছেন তার উদ্দেশ্যে বলতে চাই, 3 ফেজ ইন্ডাকশন মোটরের রোটরটা যদি স্কুইরাল কেস টাইপের হয় তাহলে ওখানে 3 ফেজ সাপ্লাই দেওয়ার কোনো সুযোগ নেই। তবে যদি স্লিপ রিং হয় বা ওন, তাহলে সেখানে আপনি রোটরে 3 ফেজ সাপ্লাই দিতে পারেন। হ্যাঁ, 3 ফেজ সাপ্লাই দিলে স্যার যেটা বললেন ওটা ঘুরবে।
এই হলো কথা, কারণ আপনি স্লিপ রিং এর এপারে তো সাপ্লাই দিবেন, তাই তো? ফলে রোটরটা ঘুরবে, এটা ঠিক আছে। আর ফেজ সিকোয়েন্স উল্টায় দিলে উল্টা দিকে ঘুরবে। তো আপনি আরেকটা কাজও করতে পারেন, বিয়ারিংটা আপনি রোটরটাকে আপনি স্ট্যাটিক করে দিতে পারেন, আর ওই যে স্টেটর আছে ওইটাতে বিয়ারিং লাগাই দিতে পারেন, তাহলে স্টেটরটা ঘুরবে, সেক্ষেত্রে ওটার নাম হবে হচ্ছে আউটরানার। তুমি যদি রোডটা তুমি হাত দিয়ে ধরে রাখো মামুন, ওই ক্ষেত্রে কিন্তু স্টার্টার ওটার পার্সপেক্টিভে ঘোরা শুরু করবে, কারণ বিয়ারিং যেখানে থাকুক না কেন একটার পার্সপেক্টিভে কিন্তু ঘুরতে পারে আর কি। হ্যাঁ জি স্যার, কিন্তু মানে কিন্তু এটা দেখতে এটা তো পা আটকানো থাকে স্যার, অ্যাবসার্ড হয়ে কি, ধরো তুমি একটা গাড়ি মানে শ্যাফট তুমি ঘুরাইতেছো, হ্যাঁ, তখন তোমার চাকা ঘুরার সাথে সাথে তোমার গাড়ির বিয়ারিং ঘুরতেছে দেখে তোমার চাকা ঘুরতেছে। এখন তুমি যদি একই কথা, তুমি যদি গাড়ি বডিকে ঠেলো, তাহলে বডি ঠেলতেছে দেখে তোমার বিয়ারিং ঘুরতেছে, তারপর চাকা ঘুরতেছে। তারপরে তুমি যদি উল্টা জিনিস করো যে হ্যাঁ চাকা ঘুরাইতেছি তারপর বিয়ারিং ঘুরতেছে, গাড়ির বডি তোমার সামনে দিয়ে আগাইতেছে, ঘটনা কিন্তু একই। জি স্যার, সেক্ষেত্রে ওই মোটরের পা যেটা আছে, মানে পা দিয়ে তো নাট বোল্ট দিয়ে আটকানো আছে না আমাদের ল্যাবের মেশিনটা, সবগুলো ছুঁড়ে ঘুরে পড়ে যাবে, দিতে হবে, খুলে দিলে তখন ওটা ঘুরবে। যাই হোক, ভালো ক্ষেত্রে তো হবে না, এটা তোমরা নিজেরাই বুঝতেছো, কারণ ওখানে তো পুরোটা শর্ট সার্কিটেড থাকে। তো ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করা যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।